এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। একজন বলল একটু আগের আমলকে যদি আপনি শেখ হাসিনার আমলকে ফ্যাসিস্ট আমল বলেন, সেখানে অনেক অত্যাচার অবিচার ছিল, জেল জুলুম ছিল, মানুষ শঙ্কায় থাকতো। প্রত্যেক সময় আমি নিজেই মনে করতাম যে কোনোদিন আমি জেলে যেতে পারি অথবা গুম হয়ে যেতে পারি। এগুলো ছিল, কিন্তু খুব সুস্পষ্ট ছিল ব্যাপারটা আমার সামনে। তখন রাজনীতির ব্যাপারটাই মুখ্য ছিল, খুব সুস্পষ্ট ছিল। আমি বুঝতাম যে তখনকার সরকার কতটুকু যেতে পারে এবং কি করতে পারে। এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশটা একটা গার্জেনলেস, অভিভাবকহীন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোনো অভিভাবক নাই। আমি মনে করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি এত উঁচু ব্যক্তিত্বের একজন মানুষ, সারা পৃথিবীব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমানের প্রথম নোবেল লরিয়েট। আমি এমনও বলেছি 100 বছরের মধ্যে উনিই বোধহয় অরাজনৈতিকভাবে সুসন্তান বাংলার। কিন্তু আজকে উনার ব্যাপারে আমার মোহভঙ্গ হতে চলেছে। আমি খুব সুস্পষ্টভাবে বলি, মোহভঙ্গ হতে চলেছে। কারণ উনাকে আমার মনে হয় না যে উনি বাংলাদেশের রাজনীতির আসল খুঁটি বা ব্যক্তিত্ব, যিনি সব কিছুকে কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন, মানুষকে আশান্বিত করছেন, অথবা একটা বিকাশের পথে বর্তমান অবস্থাকে নিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মনে করি গতকালের চেয়ে আজকের দিনটা অনেক বেশি কঠিন। আমি প্রথম থেকে যে কথা 5ই আগস্ট 6ই আগস্ট রাজনৈতিক দলগুলোর মুখে শুনেছিলাম, বিশেষ করে এখন রাজনৈতিক দল বলতে বড় দল বিএনপি এবং জামাতে ইসলাম, আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে, বিশেষ করে জামাতে ইসলামের মধ্যে বোধহয় একটা গণতান্ত্রিক উদারতা এসেছে। তারা বোধহয় 71 সনের অন্ধকারের দিনগুলো থেকে তারা আলোকিত অবস্থায় বেরিয়ে আসবে বা আসার চেষ্টা করছে। কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরও অন্ধকারের দিকে যাবে কিনা। যদি মানুষ যেতে না দেয় তাহলে সেটা ভিন্ন কথা। জনগণ যদি যেতে না দেয়, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, কারণ এইমাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, গণতন্ত্র এইসব কথা কেউ বলে, সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলে একজন বলল। ওরাই হলো বড় শত্রু, যারা 72-এর সংবিধান চায়, মুক্তিযুদ্ধ বলে। আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে 77 বছর বয়সে শুনতে হবে। মুক্তিযুদ্ধের 53 বছর পরে বসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাকে এই কথাগুলো শুনতে হবে। এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো। এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। একজন বলল একটু আগে, আমি বাসা থেকে বের হওয়ার আগে শুনলাম। এই কথাটা কিন্তু এখন আস্তে আস্তে একটা দল, একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই 71 সনে। মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না, এটা ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া হয়েছিল। আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 সনে এবং 24 সনে। এবং অলরেডি আমি যা শুনলাম, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বোধহয় একটা বিশাল অংশ নিয়ে নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলেছে অথবা খুলতে যাচ্ছে, যে 24কে নিয়ে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলতে যাচ্ছে। এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে। 71 সন মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না, ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে না, আমি দেখছি না।
একদল মানুষ যাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের জি। পিছনে একটা ব্ল্যাক পাওয়ার আছে, ব্ল্যাক, আমি আবারও বলছি, কালো শক্তি তাদের পিছনে আছে। তাদের শক্তিতে বলিয়ান হইয়া তারা সব কিছু বদলায় ফেলছে। আমি খুব বেশি দূরে যাব না। 4টা স্তম্ভ ছিল বাংলাদেশের, মূল নীতি ছিল 72-এর সংবিধান, যে সংবিধান 30 লক্ষ মানুষের রক্তে বেরিয়ে এসেছে, যে সংবিধান, যে যত কথাই বলুক 72-এর সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি সংবিধান, যে যত কথাই বলুক। আমি সেই সংবিধানের 3টি মূলনীতি বা স্তম্ভকে বাদ দিয়া শুধু একটিকে রেখে অনেকগুলো, এইগুলাকে বলা হয় সৎ কথা, ওই যে মানবাধিকার ও মুক্তমুখ, এইগুলার পিছনে কোনো থিসিস না, এটা তো সুপারিশ, এখনো তো বাস্তবায়ন হয়নি। তো এই যে প্রস্তাবগুলো আসতেছে, সেই প্রস্তাবগুলোর উপরে এখন আমি আজকে আবারও শুনেছি জি, যে ওইসব কথা যারা বলবে, যে মুক্তিযুদ্ধের স্তম্ভ যে বাদ দেওয়া হচ্ছে, যারা বলবে তারা হলো এদেশের স্বাধীনতা, তারাই রিয়েল স্বাধীনতা বিরোধী।